নমস্কার মাই চ্যানেল মাই ভিউজ, আপনাদের সবাইকে পেয়ে আবার খুব খুশি হলাম। যাই হোক, কিছু কথা, কিছু বকবক, কিছু বকবাস। যাই হোক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজ আমার বিষয় হচ্ছে গিয়ে যারা চাকরি হারালো তাদের কথা, আর কিছু লিগ্যাল পার্লামেন্টে প্রবলেম হচ্ছে, যেটা পার্লামেন্ট সুপ্রিম কোর্ট যেটা নিয়ে লড়াইয়ে বসে পড়েছে আর কি, সেই বিষয়ে কিছু আলোচনা। যদিও আমার লিগ্যাল নলেজ একেবারেই কম, কিছুই নেই বলতে গেলে, সাধারণ যে কোনোদিন এই ভিতরে ঢোকেনি, কাজ করে এদিক ওদিক বেরিয়ে যায়। আর যে কোনো ছেলে, ভগবান করে যেন পুলিশের সামনে যেতে না হয়, তাতে লিগ্যালের কোনো বাড়িঘর এদিকে জমি জায়গা ওগুলো হয়তো কিছু কিছু থাকে, সেগুলো মানে লিগ্যাল প্রবলেম নেই। কিন্তু আমি লিগ্যাল নিয়ে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, একটা টপিক শোনাই আপনাদের। আমির খান একটা গার্লফ্রেন্ড জুটেছে, জানেন তো? আমির খানকে আমরা কত সম্মান করতাম এক সময়, আর কি ভালো ভাবতাম, মডার্ন মুসলিম আর কি। একে দেখে মুসলিমরা হয়তো, ইয়াং মুসলিম যে ছেলেরা, তারা হয়তো ওকে ফলো আপ করবে, ভালো ভালো কথা, সোশ্যালিজমের উপর সিরিয়াল। কিন্তু ওর পার্সোনাল লাইফে যখন দেখি আমরা, একটা বউ, দুটো বউ, তিনটা বউ, ছোট ছোট বাচ্চা যাদের অ্যাজ এ স্টুডেন্ট বলতে পারেন, একটা টিচারের স্টুডেন্ট যাদের বই করিয়েছে, পরবর্তীকালে তাকে বিয়ে করে নিচ্ছে, আহ একটাকে তালাক দিচ্ছে আর একটা বিয়ে করছে। এর সময় একটা চাইনিজ যে মেসেজ পার্লার গুলো আছে না, বিউটি পার্লার, আমি জানি না ওই চাইনিজদের ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে কিনা। চাইনিজরা কি ইন্ডিয়ান সিটিজেনশিপ পায়? কোয়েশ্চেন আছে আমার। বাংলাদেশে হিন্দুজ যাওয়া হয়, কিংবা পাকিস্তান থেকে হিন্দু, কিংবা আফগানিস্তান থেকে হিন্দুজ যে হয়, যারা আসতে পারেনি এখনো চলে আসছে, তারা হচ্ছে সিটিজেনশিপ পায়। কিন্তু ভাবার বিষয়, চাইনিজরা কি করে আমাদের দেশ সেখানে থেকে যাচ্ছে। যাই হোক, ওটা হচ্ছে ওনার গার্লফ্রেন্ড বললো, কেমন যেন একটু লাগলো আর কি। যাই হোক, টপিক পুরোপুরি পাল্টে গেছে। যে কথাটা নিয়ে আসছি, আমাদের সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে আমাদের প্রেসিডেন্টকে, এই 3 মাসের মধ্যে জবাব দিতে হবে। আরেকটা ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে, যে ওরা একটা নিজেরা বিধানসভায় একটা আইন পাশ করেছে, যেটা আমাদের রাজ্যপাল পাশ করেনি, ওখানকার রাজ্যপাল পাশ করেনি, যেটা সুপ্রিম কোর্ট, আই মিন সরি, প্রেসিডেন্টও পাশ করেনি। তার মানে কিন্তু ওই লটা ওখানে চালু হয়ে গেছে। এর মানে এই দাঁড়ায় যে তামিলনাড়ু আমাদের দেশের যে সেন্ট্রাল ল আছে তার থেকে বাইরে, মানে বলতে পারেন যে ওরা আমাদের দেশেরই না, এরকম একটা স্টেট, স্বাধীন স্টেটের কথা বলছে আর কি, স্বাধীন রাষ্ট্রীয় বলতে পারেন আর কি। তো এইসব নিয়ে খুব একটা গরম হয়ে গেছে মামলা আর কি। সে অবস্থায় কিছুদিন আগে আমাদের এক যে বিচারপতি, তার ঘর থেকে এত টাকা পাওয়া গেছে, মানে আগুন লেগে গেছিল, জানেন তো ঘটনা যেটা শুনেছে, যে আগুন লেগে গেছিল ঘরটায়। আর আগুন লাগা, তুমি যখন দমকল ডিপার্টমেন্ট গেল জল দিয়ে আগুন বোঝাতে, দেওয়ালের মধ্যে মারতে গিয়ে দেখছে ঘরের মধ্যে পুরোপুরি টাকা। যাক, পুলিশকে ইনফরমেশন করা হলো, ফায়ার ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হলো, তারপর পুলিশকে ইনফরমেশন করলো, তারপর ঘুচুর পুচুর, ঘুচুর পুচুর হয় না, সেই ঘুচুর পুচুর হলো আর কি। করে কি করলো, যে ব্যাপারটাকে চেপে দাও। কেন? একজন বিচারপতির এগেনস্টে বিচার করা যায় না, মানে পুলিশ কেস হয় না। আজীব ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাবলিকের নজরে পড়লো যে আমাদের যে লিগ্যাল সিস্টেম আছে 100% ফেয়ার নয়, তাই তো? তার মানে এরাও টাকা খায়। তো কোনো সময় আমাদের সুপ্রিম কোর্টের কিংবা হাইকোর্টের বিচারপতি বলতে পারে না যে আমরাই একমাত্র ভগবান। না, তোমরা ভগবান নও, তোমাদের উপর কোয়েশ্চেন মার্ক আছে, টাকা পাওয়া যায়। আর এর আগেও বহুত হয়েছে আর কি। যা হোক, কিছুদিন মোদী যখন সরকার এসছে, এর আগে যা হতো, আমি বেশি দূর যাব না, আমি 2013তেই যাচ্ছি। যেটা কথা হয়েছিল যে ওয়াক বিল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তখন মানে একটা পার্লামেন্ট কি করে, একটা আইন বানিয়ে দেয়।
তো ওটা যখন সুপ্রিম কোর্টে আসে আর কি, তার আগে ওদের সিজিও আছে, মানে সুপ্রিম কোর্টের অনেক বড় বিচারপতি হয়, মেইন বিচারপতিকে ওরা গভর্নমেন্ট নিয়ে রাখে আর কি, যে ওরও একটা টিম থাকে যে এই আইনটা আনতে যাচ্ছে, এটা টেকনিক্যাল কোনো ফল্ট তো হবে না। টেকনিক্যাল ফল্ট বলতে কাকে বোঝায়? টেকনিক্যাল ফল্ট বলতে বোঝায় যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে ওই স্ট্রাকচারের মধ্যে বদল করা যাবে না, যেটা বানানো আছে, যেটার উপর দেশ বেশ করছে। যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়া তৈরি হয়েছে তখন কিছু একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে যে আমরা এইভাবে চলবো, সেটা বদলালে হবে না। তাকে বাইপাস করে তাকে তাকে স্ট্রাকচারাল আর একটা পার্ট নিয়ে ওইটাকে রেখে তোমাকে যে কোনো আইন বানাতে হবে। ওকে, এইটাই দেখায় যে যখন একটা পার্লামেন্ট আইন বানিয়ে দেয় সেটাকে সুপ্রিম কোর্টে আসে, রিভিউ করতে পারে, কেউ যদি চ্যালেঞ্জ করে আবার যাবে, আবার কারেকশন করে চলে আসতে পারবে, কিন্তু ওটা ঠেকানো যায় না, কেননা পার্লামেন্ট থেকে পাস হয়েছে, আর পার্লামেন্ট হচ্ছে জনগণের সদস্য। দেশ কিভাবে চলবে কি চলবে না, জনগণকে ভালো রাখা খারাপ রাখা ওটা পার্লামেন্ট দেখবে আর কি। সুপ্রিম কোর্ট ওখানে কিছু বলতে পারে না, কিন্তু গোল হয়ে গেছে এত, সুপ্রিম কোর্ট ক্রস করে গেছে আমাদের রাষ্ট্রপতিকে, অর্ডার দিচ্ছে 3 মাসের মধ্যে তোমাকে আইন এটাকে সাইন করতে হবে। কোন হোক, কোথাও যেন লাগছে যে সুপ্রিম কোর্ট বড় না পার্লামেন্ট বড়, তাহলে দেশটা কি সুপ্রিম কোর্ট চালাবে? এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন চলে আসছে। যাই হোক, মোদী গভর্নমেন্ট আসার পর যখনই কোনো কাশ্মীর ইস্যু হোক, 3 তালাক হোক, আর রিসেন্ট ওয়ার্ক বিল হোক, কিংবা অনেক অনেক কিছু আরো আছে, সেগুলো সরাসরি সুপ্রিম কোর্টে আসছে, আসার পর ওখানে ডিস্টার্ব ফিল করছে আর কি গভর্নমেন্ট, যে কখনো আটকে দিচ্ছে, কখনো ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিচ্ছে, কৃষক আন্দোলন ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিয়েছে। তো গভর্নমেন্ট ভাবছে যে এটাকে কি করে কাউন্টার করা যায়, যে আমি যদি দেশে ভালো করতে চাই তাহলে কৃষক আন্দোলনের কথা বলছি, এবার আমার প্রধানমন্ত্রী যেটা ভালো করতে চাইছে সেটা ভালো কি ভালো না সেটা পার্লামেন্ট বুঝবে, আমাদের তো তেমন কিছু বলার নেই। আমরা একটা কমেন্টস করতে পারি, ভালো মন্দ তো ওরা বোঝে, আমরা না, আমরা আমরা কেউ মিনিস্টার নই, আমাদের সিলেক্ট করেনি কেউ, ওদের সিলেক্ট করেছে, তো ওরাই বুঝবে, আমাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওরা। যা হোক, সুপ্রিম কোর্ট কোথাও যেন একটা ডিস্টার্ব করে দিচ্ছে, তো অনেকদিন ধরে টার্গেট ছিল। এবার ডিস্টার্ব করার অধিকার কি সুপ্রিম কোর্টের আছে? এটা নিয়ে আমাদের উপরাষ্ট্রপতি ধনখড়, মিস্টার ধনখড় একটা কোয়েশ্চেন মার্ক করে দিয়েছে, যে সুপ্রিম কোর্টেরও একটা পাওয়ার আছে, পার্লামেন্টেরও একটা পাওয়ার আছে, আমরা ল বানিয়ে দেবো, তোমরা ওটা অ্যামেন্ডমেন্ট করবে, এটা হচ্ছে কথা। কিন্তু কখনো যদি লাইন ক্রস করে ল হয় তোমরা নিশ্চয়ই দেখতে পারো, কিন্তু এই যে লাইন ক্রস করলো কি করলো না সেটা কে দেখবে? সুপ্রিম কোর্ট দেখবে। সুপ্রিম কোর্ট কিভাবে দেখবে? যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসলো, বসে বললো পদ বিলের এটা যেটা ল বানিয়েছে এটা ক্যান্সেল, কৃষক আন্দোলনের বিল যেটা বানিয়ে সুপ্রিম কোর্ট বলে দিল ক্যান্সেল, এটা কি হতে পারে? ঘরে টাকা পাওয়া গেছে ভাই, পিছন দিয়েও টাকা আসতে পারে। তো এই প্রবলেম থেকে ইন্ডিভিজুয়াল হওয়ার জন্য একটা রুলস আছে, সেই রুলসটা তোলা হয়েছে 1950 থেকে। কি রুলসটা? ওই সময় 8 জন সুপ্রিম কোর্টে 8 জন প্রধান বিচারপতি হতো, মানে প্যানেল। কোন রুলস মানে পার্লামেন্টের কোন আইনকে যদি ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যা এডিট যা কিছু মানে বোঝার জন্য, এটা ঠিক কিংবা বেঠিক, এটা রাইট কিংবা রং, সেটা করার জন্য 8 জনের মধ্যে অন্তত 5 জনের সাপোর্ট চাই। 5 জনের যদি বলে এটা ঠিক আছে তো ওকে, আর 5 জনের যদি বলে এটা ঠিক নেই, রিভিউ চলে যাবে আবার পার্লামেন্টে, যেটা ঠিক নেই সেখানে নোট করে দাও। মজার ব্যাপার হচ্ছে এই সময় 34 হচ্ছে বিচারপতি আছে সুপ্রিম কোর্টে, তো রেশিও ক্যালকুলেশন হবে। তো ওই সময় যদি 5টা হতো, তো এই সময় গিয়ে তোমাকে পাস করতে গেলে 19 জনের হ্যাঁ নিতে হবে, মানে ফেল করতে গেলে 19 জনকে বলতে হবে যেটা ফেল, কেন পাস তো হয়ে এসছে, যে আমরা অবজেকশন করছি, 19 জনের লয়ার্সকে বিচারপতিকে বলতে হবে যেটা অ্যাকসেপ্টেড নয়, তাই তো?
এই অবস্থায় 19 19 38 5 3, ঠিক আছে অনুপাতটা। তো মাত্র তিনজন এখনো বিচারপতি ওয়াকবিলকে আটকে দিল। ওই তিনজনই কথা বলছিল এর আগে কাশ্মীর ইস্যুতে, ওই তিনজন, একজনা দুইজনা। তো আমরা উপরাষ্ট্রপতি বলছেন যে ভাই কমসে কম আপনার রেশিও তো ঠিক কর। যদি একবার 19 জনকে এটাকে ক্যান্সেল করে 19 জন বিচারপতি বসে, তাহলে কিন্তু বিজেপির কোনো আসে যায় না, মানে ঠেকাতেই পারবে না। এই অবস্থায় আমার যে কপিল শিব্বল ওকে, কপিল শিব্বল উনি বলছেন কি করে হলো, ইন্দিরা গান্ধী তো একজনকেই হাঁটিয়ে দিয়েছিল, একটা বিচারপতি বলে দিয়েছিল আউট, তো ইন্দিরা গান্ধী আউট, তার বেলা তো কিছু হয়নি। আরে ওটা একটা কেস চলছিল, কেসের বিরুদ্ধে একটা যে কোনো 19টা তো দেবে না, না একটা কেসের হিয়ারিং দিতে 19 জন লাগবে কি, কিংবা যে কোনো কেসের হিয়ারিং দিতে 19 জন লাগবে কি? এটা শুধু পার্লামেন্টের আইনি ব্যাখ্যা দিতে 19 জন লাগবে। ক্লিয়ার? যাই হোক, আরেকটা টপিকে আসছি। আমাদের ওখানে ভীষণ দাঙ্গা হয়েছে, তার আগে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়িগুলোকে তার আগের দিন মার্কিং করে গিয়ে তারপরে দাঙ্গা বাঁধানো হয়েছে। এটা ঘুষুর ফুসুর হচ্ছে আসলে আপনাদের যে চাকরি গেছে 26,000, সেটাকে যেটা আগুন লেগে গেছিল সেটাকে ডিলোট করার জন্য ডাইভার্ট করা হলো আপনার মাইন্ডকে। এবার হিন্দু মুসলিম নিয়ে মরো, চাকরি যায় ভারমে। অনেকদিন বাইরে আছি আমি, পার্টিকুলার একটা কমিউনিটিকে জানি যারা বিজনেসে অনেক আগিয়ে, আমি গুজরাটি তো বলছি না, তাদের সাথে যখন আমি কথা বলি তখন এটা বেরোয় যে ওরা তোমার সাথে মিঠে মিঠে কথা বলবে, ডাইরেক্ট কোশ্চেন কখনই করবে না তোমাকে। যেটা তুমি নিজেকে ডিফেন্সিভ মোডে চলে আসো আর তোমার মাইন্ডের মধ্যে এটা ঘুরে যায় যে কোশ্চেনটাকে আমি ডিফেন্সিভ, দেখো মার্কেটিং এ অনেক কিছু হয় আর কি, যখন আমার মার্কেটিং এ যাই আর কি, এটা করি যে সামনের লোকটাকে পড়ার চেষ্টা করি, ওকে না ন্যাচারাল কনভারসেশনে গিয়ে ওর পুরো এবিসিডিটাকে বোঝার চেষ্টা করি, যে অর্ডারটা আমার থেকে বেটার আগার কেউ প্রপোজাল দিয়ে দেয়, সেই বেটার প্রপোজালটা কি হতে পারে এটা বের করার চেষ্টা করি। আর ওনার মাইন্ডে কি বলছে, ওনার পজিশনটা অ্যাকচুয়ালি কি আছে, উনি কি সবচেয়ে সুপার পাওয়ার লোক হচ্ছে কিনা, মানে ডাইরেক্টর পজিশনে কিংবা এমজির পজিশনে, তো ম্যানেজার পজিশনে, উনি সাধারণ একটা পারচেজ ম্যানেজার কিনা, এছাড়া আমাদের দেখতে হয় আর কি। আর ওকে আমাকে কন্টিনিউ রিড আউট করতে হয়, কিন্তু রিড আউট করতে গিয়ে এটা দেখতে হয় যে ওকে আমি রিড আউট করছি এমন তো বুঝে গেল আর কি, ও কখনো এটা যেন ফিল না করে যে ও আমার সাথে গেম খেলছে। ন্যাচারাল কনভারসেশন, হ্যালো হাই, কিছু গল্প, এটাই যথেষ্ট হয় আমাদের জন্য। যাও, তো আমি দেখতাম ওরা ধীমে ধীমে যে পয়েন্ট আউট করতো, যে ভিশন নিত, যে কোয়েশ্চেন করতো, ডাইরেক্ট কোয়েশ্চেন একটা নেই, তার দাম কত আর কি, এটা কোথায় পাওয়া যায়, এটা এই ঘুরে ঘুরে একটা প্যাচের মধ্যে ফেলে একটা ডাটা ইনফরমেশন নিয়ে নিত, নিয়ে গিয়ে ওর মুদ্রা কথা আমার পুরো যে সেলিং এর পুরো কাহানি আছে সেটাও জেনে গেল, গিয়ে হয়তো আর একজনকে গিয়ে বললো এই রেটে ও দিচ্ছে আর কি। যাও, মানে তুমি কখনোই বুঝতে পারবে না যে লোকটা তোমার সাথে যে কথা বলছে ও আসলে তোমার কাছ থেকে কি কি ডাটা আউটপুট নিচ্ছে। মতলব এটা যে দেখতে এক, কাজে আর এক। আপনারা যখন আমাদের মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, এটা পার্সোনাল হলো আমি এটা বলতে পারি যে আমি আপনাদের চিফ মিনিস্টারকে কিংবা বেঙ্গলি চিফ মিনিস্টারকে কি নজরে দেখি আর ওনার সম্বন্ধে আমি কি ভাবি, ভাই এটা আমার অধিকার আছে। আমি দেখো পলিটিশিয়ানরা তো চালুই হয় না, ভীষণ চালু হতে হবে পলিটিশিয়ান, কিন্তু একটা পলিটিশিয়ানের কিছু কর্তব্য থাকে, সেটা হচ্ছে জনসেবা, নিজের সেবা নয়। কত চালু, কত শয়তান কিংবা যা কিছু করে ও মানে পলিটিক্যালি একটা পজিশনে থাকাই কিন্তু একটা পলিটিক্যাল লোকের শেষ কথা নয়। ও জনসেবা করার জন্য আসে, সেই সেবাটা যত ভালো হয়
আমরা সেই পলিটিশিয়ানকে ততখানি ভালো মানি। কত চালু পলিটিশিয়ান সেই হিসেবে মানি না আমরা। যাই হোক, সেই হিসাবে মমতা ব্যানার্জি কে আমি এক পয়েন্টে যাচ্ছি, যে ভীষণ ভীষণ ইন্টেলিজেন্ট, সবাই জানে আর কি, চালুও বলতে পারে। চালু কাদের বলা হয়? চালু ওদের বলা হয় লাইট, যে একটা ধোকা দিয়ে আপনাকে সাথে সাথে আপনার মালটা কেটে নিয়ে দৌড় শুরু করে দিল, মোরাল ভ্যালু থাকুক আর না থাকুক, ওদের আমরা চালু বলি, ইন্টেলিজেন্ট বলি না। চালু আর ইন্টেলিজেন্ট একই ওয়ার্ডে একটা নেগেটিভ একটা পজিটিভ আসে, বুঝলেন তো? তো মমতা ব্যানার্জি হচ্ছে চালু। উনি হাজারকে আপনাকে তেল লাগিয়ে পাইয়ে করে আপনাকে মিঠি বাতমে আপনাকে পটাতে পারে। যেদিন ওনার কাজ মিটে যাবে আর কি, সেদিন ও পিছন দিক দিয়ে চরম ভাবে আপনাকে লাথি মারবে, কিংবা ওর কথাকে যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে তো আপনি গেলেন। তো উনি হচ্ছে অনেক হিন্দি বই আমরা দেখি আর কি, कि बाबा जी जे मुझे बॉस बॉस मुझे बचा लो, अरे तेरा कुछ नहीं होगा बेटा, तेरा कुछ नहीं होगा, मैं हूं ना तेरे लिए। যখন লোকটা বাইরে গেল, পিছন দিয়ে সঞ্জয় দত্তের বইয়ে দেখতে পাবে, পিছন দিয়ে ইশারা করলো, যে লোকটা বেরোলো একবার দমাদম গুলিয়ে হয়ে গেল, মরে গেল। এটা হচ্ছে আমাদের ডার্ক সমাজে যেটা হয়, এটা খুব বেশি হয়। আমি সেম সিমটমস ইনার মধ্যে দেখতে পাই, সেম একটা আউটপুট পাই ওনার মধ্যে। 6,000 চাকরি গেল, সব মিলে মিলে 9,000 চাকরি গেল অ্যাকচুয়ালি। 16,000 মতো অরিজিনাল আছে, এখানে গ্রুপ 4 আছে, এখানে গ্রুপ সি এন্ড ডি ক্যাটাগরি, ওদের চাকরি গেছে। তো এভারেজ যেটা শুনতে পাচ্ছি, দেখেন ক্লিয়ার নেই, কেউ শিকারও খায়নি, টেন্টেড মানে পাপি। 6 লাখ টাকা করে টাকা দিয়েছে অন্তত। তো 6 লাখ ইন্টু 9,000, 6 9 54 লাখ, 6,54,00,000 নয় রে ভাই, তার থেকে অনেক বেশি। 6,000 ইন্টু 54 পরে আরো 3খানা শূন্য বসে আছে, আপনারা দেখে নিন কত হয়। আর ওটা কত কোটি হয়? মনে হচ্ছে 540 কোটির কাছাকাছি চলে যাচ্ছে, কিংবা 54 কোটি, 540 কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে, এখন নেই বলতে পারছি না। এই টাকাটা খেয়ে নিয়েছে, 9,000 ইন্টু 6 লাখ, এই টাকাটা খেয়ে নিয়েছে পার্টিকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য, কিংবা আপনার পিড়ি খানদানকে বাঁচাবার জন্য এই টাকাটা খেয়ে নিয়েছে। চাকরি বিক্রি হয়েছে আমাদের ওখানে। ব্যাপারটা হচ্ছে গিয়ে, চাকরি যদি পেতে চাও তাহলে আমার পার্টির হয়ে প্রচার চালাতে হবে, আমার পার্টির হয়ে কাজ করতে হবে, যদি ভালো কিছু পেতে চাও। আর যখন তোমরা আমার হয়ে কাজ পেলেন, তখন অ্যাজ এ গিফট হিসাবে কিছু চাকরি পেয়ে গেলেন আর কি। এবার চাকরি তো চলে গেল, এখনো গেল 26,000 চাকরি চলে গেল, এরপরে 32,000 প্যানেলের আছে, আরো যাবে। মানে চাকরিটা আমাদের ওখানে বাপের সম্পত্তি ভেবেছিল, যে আমার হয়ে যে কাজ করবে তাকে আমি চাকরি দেবো। চাকরি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি হাতিয়ে দাও তাহলে আমি স্যালারি দেবো, স্যালারিটার জন্য ওর বাপের। চাকরি যেদিন গেল সেদিনও ভাবলো এবার কি করে মুখ দেখাই। তো সল্টলেকের মিটিংটা ডেকেছিল, সাইডে সব ফলস ফেব্রিকেটেড একটা সিচুয়েশন ক্রিয়েট করে বড় বড় লেকচার দিল, যে আবার আমরা কেস করবো। আরে সুপ্রিম কোর্টের অর্ডার এসে গেছে, কোথায় কি ঘন্টা করবে। এরপরে সবগুলোকে ধরে আমি শুনেছি বাসে করে দিল্লি পাঠিয়ে দিয়েছি, যাও ওখানে গিয়ে হল্লাম আছে, ওখানে ডিস্টার্ব করো না। তোমাদের যদি ডিস্টার্ব করে লোকেরা কনফিউজ হয়ে যায়, আরো আমার উল্টো পড়ে। যাই হোক, সেটা যখন হলো না, ওখানে দাঙ্গা লেগে গেল মুর্শিদাবাদে। এরপরও যে যখনই সুপ্রিম কোর্ট বেসিক্যালি হাইকোর্টের অর্ডারটাকে রেখে দিয়েছে, তার সাথে কিছু করা হয়েছে, ওর যে ব্যাখ্যা আসছে, পলিটিক্যালি ব্যাখ্যা যেগুলো আসছে, সেই ব্যাখ্যাগুলো যেন উল্টা পাল্টা। আমার কাছে দুটো কোয়েশ্চেন, যারা ব্যাখ্যাটা দিচ্ছে তারা কি ইংরেজি পড়তে পারে না, না টিচাররা ইংরেজি পড়তে পারে না? আমার মনে হয় টিচাররাও ইংরেজিটা পড়তে পারে।
যারা ব্যাখ্যা দিচ্ছে তারাও ইংরেজিটা পড়তে পারছে। তো এরকম উল্টাপাল্টা কেন আসছে? কারণ পাবলিককে উল্টাপাল্টা বোঝানো হচ্ছে যে চাকরি যায়নি, চাকরি এখনো থাকবে। নিয়ে নিলাম সাময়িক স্বস্তি, ডিসেম্বর অবধি চাকরি থাকলো, ডিসেম্বর পরে দেখা যাবে। অনেকে কোশ্চেন এটা করছে, এই ডিসেম্বর অবধি 2025 এই চাকরি পড়া হতে পারে ম্যাডাম, ওটাকে এক্সটেনশন করতে পারে। এক্সটেনশন, আরে ইয়ার এক্সটেনশন কি করে দেবে? যারা চাকরিতে ডিসেম্বর অবধি থাকবে তাদের কিন্তু ইন্টারভিউ দিয়ে পাস করে তারপরে ডিসেম্বরের আগে যেতে পারে। কোনো অপশনই নেই, লিগালি লিখে দিয়েছে যে যারা ডিসেম্বর অবধি যারা চাকরি করতে ইচ্ছুক তারা যদি করে অ্যাজ এ ভলেন্টিয়ার সার্ভিস, স্যালারি ওই নাও পেতে পারে, কিন্তু মনে রাখবেন ভলেন্টিয়ার স্যালারি আলাদা হয়, ঠিক আছে? তারা কোনো অ্যাডভান্টেজ পাবে না নেক্সট ইন্টারভিউয়ে। একমাত্র ওরা পেতে পারে যারা নন টেন্টেড, তারা যদি ইন্টারভিউ দেয়। আচ্ছা, নন টেন্টেড বললাম, টেন্টেড যারা তারা ইন্টারভিউ দিতেও পারবে না, ওরা ব্লক হয়ে গেছে, পয়সা ফেরত সাথে, ওরা অফেন্ডার, ওরা আগে চাকরি করার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যাদের চাকরি চলে যাচ্ছে, নট টেন্টেড, যারা পাপি নয় আর কি, তারা ইন্টারভিউ দিতে পারবে সবার মধ্যে। অ্যান্ড কি করতে পারবে, তাদের যদি বাই চান্স বয়সটা এগিয়ে চলে যায় এই 6-7 বছরে, তারা ওই বয়সটা রিল্যাক্সেশন পাবে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এত কিছু বলার পরেও দুটো ঘটনা ঘটছে না। এক তো যে এসএসসির ওয়েবসাইট থেকে যারা টেন্টেড পাপি তাদের লিস্টে আসছে না, যে কাদের পয়সাটা ফেরত দিতে হবে, 12% ইন্টারেস্ট শুদ্ধ এই 7 বছরে যে চাকরি করেছে পুরো পয়সাটা ফেরত দিতে হবে, তাদের লিস্টে নাম আসছে না। আর যারা চাকরি যোগ্য তাদেরও নাম লিস্টে আসছে না। এর মধ্যে স্কুলে যেতে বলেছে, কি নাহলে স্কুলে পুরো প্রচন্ড ডিস্টার্ব হয়ে গেছে। আমার মনে হয় যদি ডিসেম্বর মানে স্কুলটা ঠিকঠাক চলে, বাচ্চারা চালাতে পারে, এরপরে ভাড় में যায় টিচার, ভাড় में যায় নন টিচার, ভাড় में যায় টেন্টেড নন টেন্টেড। আপনাদের কেউ কিছু দেখবে না, ইন্টারভিউ দিয়ে নতুন করে বসতে হবে, কোথাও যেন একটা পাঙ্গা হবে যারা চাকরি ঘুষ খেয়েছে ওইটা যদি একবার লিস্টে চলে আসে যে এরা এরা হচ্ছে 16,000 হচ্ছে কি এদের পয়সা দিতে হবে না, বাকি যেগুলো প্রায় 10,000 মতো তাদের পয়সা দিতে হবে, এটা যদি ওয়েবসাইটের নামগুলো চলে আসে ক্লিয়ারলি, তখন লাগবে দারুণ মজা। এক একজন পার্টির যে ক্যাডার আছে সে বাড়ি থেকে 4-4 জন চাকরি পেয়েছে, আর তাদের যদি ধরিয়ে দেয় এতগুলো পয়সা দিতে হবে, নাহলে পুলিশ এসে ধরে জেলে নিয়ে যাবে, ওরা বলবে জেলে থাকবো তো পয়সা দিতে পারবো না, এই অবস্থায় যেতে পারে। জমি জায়গা বেচে, যদি কারোর জমি থাকে, তার যদি ছেলে হয়, বাপের সম্পত্তির হিসাব বের করে নিয়ে নেবে। কিন্তু কেননা দেওয়া হয় হচ্ছে ওই যে কোনো সময় লোন নিয়েছেন, লোন কিংবা ডেবিট কার্ডের ক্রেডিট কার্ডের যদি কোনো সময় ফাঁসে নেবেন কল আসে, গভর্নমেন্ট কি করে ওরকম একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয় যে এদের কাছে পয়সা কালেক্ট করে নাও, ব্যাস পিছিয়ে পড়ে গেল আপনাদের, কলের পর কল, কোথায় পালাবেন খুঁজে খুঁজে বের করবে, আপনার বাঁচার রাস্তা থাকবে না, পালাবার রাস্তা থাকবে না, কেঁদে কুল পাবেন না। যখন এই লিস্টটা আসবে যে পয়সা রিটার্নেবল 12% ইন্টারেস্টের সাথে, কি যে ভয়ঙ্কর হবে ভাবতে পারবেন না ব্যাপারটা, ভয়ের ব্যাপার। করুন পার্টি, যতই পার্টির পিছনে পড়ুন, বাঁচার রাস্তা নেই। আর শুধু আপনার নয়, আমি ভয় দেখাচ্ছি না দাদা, আমি শুধু এটুকু বলছি যে ক্যাডার পার্টির পিছু ঘুরে কোনো লাভ নেই, আমি কোনোদিন করিনি, দরকারই পড়ে না। কাকে ভোট দিয়েছি তার নাম অব্দি যায় না, একটা পার্টিকে ভোট দিয়ে দিয়েছি, কিন্তু যে এখানে খাড়া হয়েছে তার নাম অব্দি আমি যাই না। মুখ্যমন্ত্রী কি কাজ করছে কোনো ও তো মাথা ব্যথা নেই, ব্যাস আশেপাশে দেখছি রোড টোড ঠিক আছে, ব্যাস নিজের খাবারটা জোগাড় করছি। তো 26,000 প্লাস আরো 32,000, হাত পা ধরুন, পার্টি করুন, ঝান্ডা নিন, কোনো লাভ নেই, বিপদ আসছে। বলে না, বাজে লোকের সাথ দেওয়াটা না একদিন কপালে পড়েই পড়ে। এসব বাজে ঠাজে
মন থেকে উদ্ভূত হয়ে যে লড়াই চাই, অমিত শাহ ছেলের এত পয়সা করলো, এটা হতেই পারে, চুরিটা সবাই করে, আমাদের চোর হতে কোনো লজ্জা নেই, এসব যদি ভাবেন তো বিপদটা আসছে, আর ভয়ঙ্কর ভাবে আসছে। নমস্কার, আজ এত অব্দি, আবার কথা হবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করলে মতলব কমেন্টস করবেন, ভালো না লাগলে গালি দেবেন, আর যদি আরো ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। আজ এত অব্দি।